প্রাণসঞ্জীবনী, মাফিয়া দ্য সাইকো লাভার, পর্ব ৮। লেখনীতে রাত্রিমণি, _ আমাকে এই শার্ট কে পরিয়েছে, _ আমি পরিয়েছি। এনি প্রবলেম, তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। প্রভাত এসে দাঁড়িয়েছে জানালার গ্লাসে, কিন্তু মখমলে পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না সেই আলো। বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন রিম, চাঁদের আলোতে ভেজা চোখের পাতাগুলো এখন সূর্যের চুম্বনকেও অস্বীকার করে। তার ঘুমন্ত মুখের রেখায় এক নিঃশব্দ ক্লান্তি, যেন বহু শতকের বেদনা লুকিয়ে আছে কোমল ঠোঁটের কোণে। মেয়েটিকে দেখে যেন সময়ও থমকে দাঁড়িয়েছে। কত স্নিগ্ধ সরল রূপ সেই মায়াবী মুখের, একদৃষ্টে চাতক পাখির মতো তাকিয়ে আছে এ যে। নিবারণ করছে চোখের তৃষ্ণা, মিটছে না কিছুতেই, হয়তো আজীবন মিটবার নয় এই তৃষ্ণা। সে যতই দেখে শুধু তাকিয়ে দেখতেই মন চায়। এই নেশা কমার বদলে যেন বাড়ছে দিনকে দিন। বেডের ঠিক সামনে বিভানের ওপর বসে আছে সে, আয়েশি ভঙ্গিতে বিভানে শরীর হেলিয়ে দুপাশে দুহাত রেখে পা ছড়িয়ে বসে আছে। গায়ে একটা অফ হোয়াইট ব্যাগি জিন্স আর সাদা শার্ট, খোলা সবগুলো বোতাম, পরনের প্যান্টটা নামানো নাভির নিচে, যার দরুন দৃশ্যমান পুরুষালী ফর্সা শক্তপোক্ত এই ট্যাপসওয়ালা বডি। সদ্য প্রবেশ করা সূর্যের আলোয় কেমন চিকচিক করছে তা, চোখ দুটো কেমন টকটকে লাল হয়ে আছে। হয়তো ঘুম হয়নি সারা রাত। সিল্কি ঝাঁকড়া চুলগুলো উস্কো খুস্কো, জানালার পর্দা ভেদ করে সদ্য ওঠা সূর্যের কিরণ চোখে মুখে পড়তেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ওঠে রিমের। ব্যাঘাত ঘটে ঘুমের, পাশ ফিরে শুয়ে পড়ে আবারও। কিন্তু তার এই শান্তির ঘুম হয়তো সহ্য হল না সূর্যিমামার। চোখে মুখে সূর্যের আলো আছড়ে পড়তেই মাথা ধরে উঠে বসে রিম। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের পাতা টেনে খোলার চেষ্টা করছে। এখনও ঘুমের রেশ কাটেনি তার। মস্তিষ্ক সজাগ হতেই নাসারন্ধ্রে ভেসে এলো অদ্ভুত এক কড়া পুরুষালী পারফিউমের ঘ্রাণ। এটা চিনে সে, আগেও শুনেছে। ঘ্রাণটা মাতাল করা, কাছে টানে তাকে। কিন্তু মানুষটা জঘন্য, একটা মনস্টার। ভাবতেই চমকে চোখ মেলে তাকায় সে। মুহূর্তেই নজরে পড়ে গায়ে জড়ানো পুরুষালী বর্ষ একটা সাদা শার্ট। এটা সে আগেও দেখেছে মনস্টারটার পরনে। কপালে ভাঁজ পড়ে কয়েক স্তর। তার শরীরে এটা কিভাবে এলো? সে তো একটা গোল ফ্রক পরেছিল। তখনই চোখ পড়ে সামনে বসে থাকা যুবকের পানে। মনে পড়ে যায় কালকের সেই বীভৎসক ঘটনার কথা। প্রচণ্ড ঘৃণায় বিষে ওঠে অন্তর। এই লোক একটা জানোয়ার। পরমুহূর্তেই কিছু একটা ভেবে শঙ্কা জাগে মনে। আতঙ্কে প্রশ্ন করে, _ আমাকে এই শার্ট কে পরিয়েছে? বাঁকা হাসে যুবক, _ আমি পরিয়েছি। এনি প্রবলেম? নির্লিপ্তে জবাব যুবকের, যেন সে মহৎ একটা কাজ করেছে। আর তাকে এই প্রশ্ন করাটা ভুল হয়েছে। রাগে মাথার রগ টনটন করে ওঠে রিমের। ইচ্ছে করছে জানোয়ারটাকে তুলে একটা আছাড় মারতে। একটা ছেলে হয়ে কিভাবে একটা মেয়ের না হার ভাবতে পারছে না। নিজের এত বছরের যত্ন করে আগলে রাখা সম্পদের পানে এত সহজেই হাত বাড়ালো এই মনস্টারটা। রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে তার। অতিরিক্ত রাগে কান্না পাচ্ছে। _ আপনার সাহস কিভাবে হলো আমাকে স্পর্শ করার? আমি বলেছিলাম না ছুবেন না, আমাকে ভস্ম হয়ে যাবেন। তাহলে কেন ছুলেন? কোন অধিকারে? বলুন, মেরে ফেলবো আমি আপনাকে। আপনি একটা রাক্ষস, নিকৃষ্ট জানোয়ারের কোথাকার। বেডের সামনে এসে পকেটে দুহাত গুজে দাঁড়ায় যে, চোখে মুখে দুষ্টুমির ঝিলিক, রসাত্মক কণ্ঠে বলে, _ উফ এখন এত রাগ। কাল রাতে মনে ছিল না এসব? যখন আমাকে ছাড়তে চাইছিলে না, কতবার করে বললাম, আমার 28 বছরের আগলে রাখা সম্বল আমার ভার্জিনিটি এভাবে নষ্ট করো না। কিন্তু তুমি তো শুনলে না। আমার মতো অসহায়, অবলা, অবুঝ ছেলেকে একা পেয়ে এভাবে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারলে? এবার এই মুখ আমি কাকে দেখাবো? দেখো কি অবস্থা করেছো তুমি আমার। গলার পাশের শার্টের কলার উঁচু করে কথাটা বলে ওঠে যে, আসলেই লাল দাগ হয়ে আছে গলাটায়। ফর্সা পুরুষালী গোলদেশের একপাশে কেমন হালকা লাল গোলাপি একটা দাগ। শুষ্ক ফাঁকা ঢোক গিলে রিম। তবে কি সত্যিই কাল রাতে? বিস্ময়সূচক চিহ্ন। না না, এই হতে পারে না। সে এমন কাজ করতেই পারে না। এই লোককে বিশ্বাস নেই, নিশ্চয়ই মিথ্যা বলছে। _ আমার বিশ্বাস করি না। আপনি মিথ্যা কথা বলছেন। নিশ্চয়ই আপনিই কিছু করেছেন আমার সাথে। আমার অসুস্থতার সুযোগ নিয়েছেন। আপনি একটা বদলোক, জানোয়ার একটা। রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে রিমের। এলোপাথারি ঘুষি মারতে থাকে জানোয়ারটার বুকে। টেনে ধরে মাথার সিল্কি চুল। মন চাচ্ছে একদম কুপিয়ে ফেলতে। _ আরে কি করছো? টাকলা হয়ে যাব তো। টাকলার সাথে থাকতে পারবে তো সারা জীবন। _ চুপ কর কুত্তা, জানোয়ার, রাক্ষস, অসভ্য একটা। মেরে ফেলবো তোকে আজ।
ভা ভা করে কেঁদে ফেলে রিম। রাগে ক্রোধে কান্না পাচ্ছে তার। এটা দেখে ভীষণ হাসি পায় এজের। কেমন পাগলের মতো লাগছে মেয়েটাকে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তবুও ভীষণ কিউট লাগছে দেখতে। মেয়েটাকে রাগাতে ভীষণ ভালো লাগে তার। কেমন লাল লাল হয়ে যায়। অনেক কিউট লাগে। সেই মুহূর্তেই রুমের ডোর নক করে একজন মহিলা সার্ভেন্ট। এজে দুষ্টুমি রেখে মুখে টেনে আনে কাঠিন্য ভাব। আন্ডারস্কোর কামিং। এগিয়ে আসে মহিলা, হাতে তার গরম স্যুপের বাটি। যেই আনতে বলেছিল। মহিলার এক হাতে ব্যান্ডেজ করা, মনে হয় নতুন করা হয়েছে। আন্ডারস্কোর স্যার ম্যামের জন্য নিয়ে এসেছি। আর ওষুধগুলো পাঠিয়েছে ডক্টর ড্রেভেন। আন্ডারস্কোর ওকে ইউ মে গো নাও। কাপা কাপা হাতেটি টেবিলে স্যুপের বাটি আর ওষুধগুলো রেখে মাথা হেলিয়ে সায় জানিয়ে ডোর লক করে চলে যায় মহিলাটি। যেটি টেবিল এনে রাখে বেডের সামনে। টেনে বসায় রিমকে, নিজেও বসে বিভানে। চামচে স্যুপ নিয়ে তুলে ধরে রিমের মুখের সামনে। ঠাস করে নিচে ফেলে দেয় রিম। স্যুপের বাটি শহটি টেবিলে রাখার সমস্ত কিছু ফেলে দেয় এক ঝাটকায়। ফ্লোরে পড়ে ঘূর্ণি খায় সেগুলো। ঝননন শব্দে কেঁপে ওঠে পুরো কক্ষ। বাঁকা হাসে যে, সে জানতো এমনটা হবে। মেয়েটা বড্ড জেদি, সেই ছোট্ট থেকেই। ওকে রাগাতে ভীষণ ভালো লাগে তার। রাগলে যা লাগে না, ইস, একদম ইচ্ছে করে খেয়ে ফেলতে। মনে মনে কিছু একটা ভাবতেই ফাঁকা ঢোক গিলে সে। তার মনের ভাবনা যদি এই মেয়ে জানতে পারে, পরে আবার সত্যি সত্যিই টাকলা বানিয়ে দেবে। আন্ডারস্কোর রিল্যাক্স বারবি ডল। এত হাইপার হচ্ছ কেন? তোমার ড্রেস আমি নয়, একটু আগে যে মহিলা এসেছিল সেই চেঞ্জ করেছে। আর তুমি যা ভাবছ রাতে তেমন কিছুই হয়নি। তবে এটা ঠিক, তুমি আমাকে ছাড়তে চাইছিলে না। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছিলে। গলার এই চিহ্নটাও তোমার দেয়া। নিজেকে কোনোমতে বাঁচিয়েছি তোমার থেকে। নিহাতি আমি ভদ্র সভ্য মানুষ, তাই কিছু করিনি। আমার জায়গায় অন্য কেউ থাকলে অঘটন একটা ঘটে যেত নিশ্চিত। নিজের কথায় নিজেই রেগে গেল যে। শক্ত হয়ে এলো চোয়াল। তার জায়গায় অন্য কেউ কিছুতেই না। কোনোদিন কোনোভাবেই না। এবার যেন রাগ বেড়ে দ্বিগুণ হলো রিমের। সে কি ভয়টাই না পেয়েছিল। এখনো ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে বুকে। রাগে জ্ঞানশূন্য হয়ে টেনে ধরল এজের শার্টের কলার। নখের আঁচড় বসাতে লাগল বক্ষ ভাঁজে। শরীরের সমস্ত শক্তি দিয়ে ছোট ছোট ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরল বুকের মধ্যে। হাত শক্ত করে মুঠ করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল এজে। মুখে একটা টু শব্দ পর্যন্ত করল না। এক সময় ক্লান্ত হয়ে পড়ে রিম। ছেড়ে দেয় মনস্টারটাকে। কেমন লাল টকটকে হয়ে গেছে জায়গাটা। দাঁতের ছাপগুলো স্পষ্ট। সেদিকে একবার চোখ বুলায় যে। ঠোঁট কামড়ে ক্রুর হাসে। আন্ডারস্কোর উফ, আগে বলবে তো কামড়াকামড়ি খেলতে চাইছো তুমি? আমি যদি একবার কামড়ে ধরি সামলাতে পারবে তো? ফায়ারফ্লাই। চোখ কটমট করে তাকায় রিম। দাঁত কিরমির করছে তার। অসভ্য নির্লজ্জ একটা লোক। আন্ডারস্কোর চিন্তা নেই। আমি যেদিন ছুব তোমাকে নিজের নামে করে, সম্পূর্ণ অধিকার নিয়ে তবেই ছোব। তার আগে নয়। সেদিনের জন্য প্রস্তুত হও মেরি জান। আন্ডারস্কোর। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ঋষাব। সদ্যই ল্যান্ড করেছে প্লেন। তারা চেকআউট করে এসেছে মাত্র। চোখে রোদ চশমা, পরনে ব্লু জিন্স আর সাদা স্নিকার্স। কালার টি শার্টের ওপর লেদার জ্যাকেট। পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে। তার পাশেই মাহিন সুটকেস নিয়ে দাঁড়িয়ে। আকাশি রঙের শার্টের নিচে সাদা টি শার্ট আর অফ হোয়াইট জিন্সের সাথে ব্লু স্নিকার্স পরে একদম হিরো হিরো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে হ্যাংলা পাতলা, তবে মাত্রাতিরিক্ত ফর্সা। রোদের তাপেও লাল হয়ে যায় গাল, মনে হয় টোকা দিলেই বের হবে রক্ত। মাহিনের এরকম হাব ভাব দেখে বিরক্ত হয় ঋষাব। তবে মুখে বলে, আন্ডারস্কোর আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? গাড়ি কোথায়? আন্ডারস্কোর কল করেছি, এখনই চলে আসবে। বলতে না বলতেই গাড়ি হাজির। মাহিন সুটকেস তুলে রাখে ডিকিতে। এখানে আসতে পেরে অনেক খুশি সে। তার অনেক দিনের ইচ্ছা ইতালি ঘুরে দেখবার। ঋষাব আর মাহিন দুজন দুই পাশের ডোর খুলে উঠে বসে গাড়িতে। ঋষাব উইন্ডোর দিকে তাকিয়ে চোখের রোদ চশমা খুলতে খুলতে আনমনে বলে ওঠে, আন্ডারস্কোর আমি আসছি ব্লু ফেইরি। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে আমার। যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করব আমি। এরপর আর কোনো ভুল নয়। সোজা বিয়ের পিঁড়িতে। ধোয়া উড়িয়ে দুধারের বড় বড় বিল্ডিং পেরিয়ে সাই সাই করে এগিয়ে চলে গাড়ি। ছুটে চলে নিজ গন্তব্যে। চলবে।